তো বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আজকে হচ্ছে 11ই জুন 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 15তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 15তম ক্লাস। তো গত 2 দিন আমরা মোটামুটি একটা ফৌজদারি মামলা কিভাবে দায়ের হয়, থানায় দায়ের করলে কি হয়, ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করলে কি হয়, ম্যাজিস্ট্রেট কি কি করতে পারে, তারপরে আমলে নেয় কিভাবে, আমলে নেওয়ার বিশেষ পদ্ধতি, এই সম্পর্কে বিস্তারিত গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ফৌজদারি মামলার তদন্ত। ফৌজদারি মামলার তদন্ত, ইনভেস্টিগেশন ইন ক্রিমিনাল কেসেস। ফৌজদারি মামলার তদন্ত, ধারা 155 থেকে 176। আচ্ছা, ধন্যবাদ। তো এখন আহ তদন্ত, ফৌজদারি মামলার তদন্ত, তদন্ত ইংরেজি হচ্ছে ইনভেস্টিগেশন ইন ক্রিমিনাল কেসেস। তো তার আগে আমাদের জানা দরকার, যখন আমরা ফৌজদারি যে কার্যবিধির যে 4 ধারায় যে ডেফিনেশন গুলো আছে, ওখানে আমরা পড়েছিলাম তদন্ত, অনুসন্ধান আর বিচারিক কার্যক্রম। তদন্ত কে করে, তখন আমরা পড়েছিলাম তদন্ত করে পুলিশ কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে অন্য কোনো ব্যক্তি, যিনি ম্যাজিস্ট্রেট নন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট কখনো তদন্ত করতে পারে না। অপরদিকে অনুসন্ধানের ওখানে আমরা পড়েছিলাম বিচার ব্যতীত ম্যাজিস্ট্রেট বা আদালত যা যা করে সবকিছু অনুসন্ধানের অন্তর্ভুক্ত। তার মানে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে অনুসন্ধান করে সর্বদা ম্যাজিস্ট্রেট অথবা আদালত, এবং বিচার ব্যতীত তার গঠনের আগে যেটা করে সেটাকেই বলে অনুসন্ধান। এরপর বিচার, চার্জ গঠনের পরে ওই যে যে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়, এটাকেই বলে হচ্ছে আপনার বিচার। তাহলে আমরা এই তদন্ত দেখেন, এই তদন্ত সম্পর্কে একটু আগে আমরা জানি, আহ করেছি যে যখন আহ আহ এর আগের ক্লাসে, যে যখন থানায় আমলযোগ্য অপরাধের তথ্য দেওয়া হয়, তখন ওই আমলযোগ্য অপরাধটা এজাহারটা রেকর্ড করে 154 ধারায় এফআইআর হিসেবে, তারপরে তদন্ত করে পুলিশ 156-1 ধারায়, এবং এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতির কোনো প্রয়োজন নাই, নাকি? আবার থানায় যখন আমল অযোগ্য অপরাধের তথ্য প্রদান করা হয়, তো তখন এটা জিডি, জেনারেল ডায়েরি এন্ট্রি হিসেবে মানে অন্তর্ভুক্ত করে, তারপরে তাকে প্রথম বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায়। ওনারা যদি নির্দেশ দেয়, তারপরে তদন্ত করে পুলিশ 155-2 ধারায়। এই তদন্তের ক্ষেত্রে একজন পুলিশ অফিসার কি কি ক্ষমতা ভোগ করতে পারে, এই সম্পর্কে মোটামুটি আলোচনা করছে আপনার এই 155 থেকে 176 ধারা পর্যন্ত। তো তার আগে আমরা চলে আসি তদন্ত বা ইনভেস্টিগেশন 4-1 আপনার সাবসেকশন মনে না রাখলে সমস্যা নেই, যার মনে জাস্ট মনে রাখেন যে তদন্ত আছে কত ধারায়, 4 ধারায়। তদন্ত অর্থ হলো, আন্ডারলাইন করবেন, সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে গোল দিবেন কোন পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত তার কর্তৃক পরিচালিত কোনো কার্যক্রম। এটা আমরা আগে থেকেই জানি। তারপরেও দেখেন, তদন্ত বলতে পুলিশ কর্তৃক ঘটনাস্থল পরিদর্শন, অপরাধের সাথে সংশ্লিষ্ট আলামত জব্দকরণ, জব্দ তালিকা প্রস্তুতকরণ, ঘটনার সাথে পরিচিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ, তদন্ত প্রতিবেদন দাখিল ইত্যাদি অন্তর্ভুক্ত করে। অর্থাৎ একজন পুলিশ অফিসার ওই মামলাটার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে তিনি কোথায় কোথায় গেলেন, কার কার জবানবন্দি নিলেন, এই সব কিছু বিস্তারিত থাকে কোথায়, তদন্তে। আচ্ছা, তো তদন্ত সংশ্লিষ্ট ধারা সমূহ আমি একটু আগেই বললাম, তারপরে একটু পড়ি। যে ফৌজদারি কার্যবিধিতে পুলিশ কর্তৃক তদন্তের বিধান আলোচনা করা হয়েছে, আন্ডারলাইন করবেন 155 থেকে 176 ধারায় ও 202 ধারায়। তো তার আগে একটু বলে রাখি, যদি নালিশি মামলা হয় তাহলে তদন্ত করে 202 ধারায়। কত ধারায়, কতদিন পড়ছি যে পোস্টপোনমেন্ট ফর পোস্টপোনমেন্ট অফ ইস্যু অফ প্রসেস, মনে আছে কিনা? স্থগিত করে তদন্ত বা অনুসন্ধান, ইস্যু অফ প্রসেস মানে প্রসেস ইস্যু স্থগিত করে তদন্ত বা অনুসন্ধান 202। তাহলে নালিশি মামলায় তদন্তটা করে 202। আর থানায় যে মামলা করা হয়, ওয়েদার জিআর অর নন জিআর, এটার ক্ষেত্রে তদন্ত করে 155 থেকে 176। ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে 155-2 ধারায় আমলযোগ্য অপরাধের তদন্ত, ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত 156-1 ধারায় আমলযোগ্য অপরাধের তদন্ত, ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে 156-3 ধারায়, 156-3 ধারায় আমলযোগ্য অপরাধের তদন্ত। 156-3 অ্যাকচুয়ালি আমরা জানি, ওই যে যখন নালিশি মামলা করলেন ম্যাজিস্ট্রেটের কাছে, তিনি জবানবন্দি নেওয়ার পরে মনে হয়েছে যে না, এই বিষয় সিআর মামলা হওয়া উচিত না, এই বিষয়ে আমার এফআইআর হিসেবে রেকর্ড হওয়া দরকার, তখন নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেয় 156-3।
157 ধারায় আন্ডারলাইন করবেন সন্দেহের ভিত্তিতে আমলযোগ্য অপরাধের তদন্ত, এবং 202 ধারায় ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে পুলিশ কর্তৃক তদন্ত সম্পর্কে বিধান করা হয়েছে। বুঝছেন? সুতরাং পুলিশ কতিপয় ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে তদন্ত করে, মানে কিছু কিছু ক্ষেত্রে তদন্ত করতে হলে পুলিশের ম্যাজিস্ট্রেটের আদেশ লাগে, এবং কতিপয় ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তদন্ত করতে পারে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ লাগে, কিছু কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ লাগে না। সুতরাং পুলিশ কর্তৃক তদন্তের ক্ষমতাকে দুইটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। এক, ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে তদন্ত, ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে তদন্ত। দুই, ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত নিজ উদ্যোগে তদন্ত, মানে কখনো কখনো পুলিশের তদন্ত করতে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে, কখনো কখনো অনুমতি লাগে। আচ্ছা, তো প্রথমে আমরা চলে আসি ম্যাজিস্ট্রেটের আদেশ বলে তদন্ত। এই যে দেখেন 155(2), এটা হচ্ছে কি আমলযোগ্য অপরাধ, নন কগনিজেবল অফেন্স। কে কে নির্দেশ দেয়? প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 156(3), এটাও কি আমলযোগ্য অপরাধ। ওই যে 200 ধারায় জবানবন্দি আপনি নালিশি মামলা করতে গেছিলেন, পরে পাঠাই দিল 156(3) থানায়। 202 ধারা আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ, এটা হলো সিআর মামলায়। এটা এটা আমলযোগ্য হতে পারে, আমল অযোগ্য হতে পারে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, দেখেন পুলিশ নিজ উদ্যোগে তদন্ত করে। নিজ উদ্যোগ মানে ওনারে ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই। 156(1) ধারায় এটা অবশ্যই আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে। আর পুলিশ সন্দেহের ভিত্তিতে, সন্দেহ শব্দটা বলতেন, সন্দেহ, 157 ধারায় আমলযোগ্য অপরাধ। তাহলে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে পুলিশ সন্দেহের ভিত্তিতে তদন্ত করে কত ধারায়? কত বলেন? 157 ধারায়। আচ্ছা, এখন দেখেন আমরা যদি একটু পড়ি যে 156(1) ধারায় পুলিশ ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করতে পারে। অর্থাৎ পুলিশ, আন্ডারলাইন করবেন, 154 ধারার অধীন জিআর মামলায় বা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া 156(1) অধীন তদন্ত শুরু করতে পারে। তাহলে জিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়ার কোন প্রয়োজন আছে কি? নেই। অপরদিকে 190 ধারায় যে ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ম্যাজিস্ট্রেট অপরাধটি তদন্তের জন্য পুলিশকে 156(3) ধারায় নির্দেশ দিতে পারে, এবং সেই নির্দেশ অনুসারে পুলিশ তদন্ত করতে পারে। 200 ধারায় নালিশি দরখাস্ত গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট অপরাধটির প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করে তদন্তের জন্য 156(3) ধারায় পুলিশকে নির্দেশ দিতে পারে। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে গ্রহণ করে না, মানে ম্যাজিস্ট্রেট তো সরাসরি আমলে না নিয়ে পুলিশের কাছে পাঠাই দিচ্ছে যে এই বিষয়ে আমি আমলে নিব না, এটা এই মামলাটা জিআর ফরম্যাটে হওয়া প্রয়োজন। বুঝছেন? অপরদিকে 155(3) ধারা অনুযায়ী আমল অযোগ্য অপরাধ, এটা গোল দিয়েন, আমল অযোগ্য অপরাধ। আমল অযোগ্য অপরাধ কাকে বলে মনে আছে? কাকে বলে বলেন দি? যে অপরাধের ক্ষেত্রে পুলিশ গ্রেফতার করতে হলে অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া গ্রেফতার করতে পারে না, সেটারই বলে আসছে কি বলেন? আমল অযোগ্য। তাহলে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে বিচার করার এখতিয়ার আছে এমন প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নির্দেশ ব্যতীত কোনো পুলিশ কর্মকর্তা আমল অযোগ্য অপরাধের তদন্ত করবে। তাহলে আমল অযোগ্য অপরাধের তদন্ত করতে পারে কার অনুমতি নিয়ে? প্রথম বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নিয়ে। অর্থাৎ আমল অযোগ্য অপরাধের তদন্ত করার নির্দেশ দিতে পারে, উক্ত অপরাধটির বিচার করার এখতিয়ার সম্পন্ন বা মামলাটি বিচারের জন্য পাঠাতে পারে এমন এখতিয়ার সম্পন্ন, আন্ডারলাইন করবেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মহানগর এলাকায় কে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে বলেন তো, মহানগর এলাকায় আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ শুধু দিতে পারে কে? দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে না? পারে না? পীযূষ সাহেব, মহানগর এলাকায় দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নাই? নাই। ধন্যবাদ, মহানগর এলাকায় দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নাই। তারপরে দেখেন আহ প্রাথমিক তথ্য বিবরণী দায়ের না করলেও গোল দেন 157 ধারা অনুযায়ী সন্দেহের ভিত্তিতে পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারে। এখানে একটু নিচে ব্র্যাকেট দিয়ে লেখেন ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট প্রদান করে। 157 ওই লাইনের নিচে একটু লেখেন ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট প্রদান করে। ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট প্রদান
করে। এখন ওই আমরা জানি যে সন্দেহের ভিত্তিতে পুলিশ তদন্ত করে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে কত ধারায়, মানে ওনার কাছে কেউ এফআইআর করে নাই, এখনো করে নাই, বাট ওনার সন্দেহ হয়েছে যে অমুক জায়গায় অপরাধটা হতে পারে, তাহলে এই ক্ষেত্রে উনি তদন্ত করবে, ঠিক আছে, বাট উনি আবার এটা মানে রিপোর্ট করবে কাকে, ম্যাজিস্ট্রেটকে। তারপরে দেখেন নালিশি দরখাস্ত গ্রহণকারী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হাজির হতে বাধ্য করার জন্য আন্ডারলাইন করেন পরোয়ানা স্থগিত করে 202 ধারায় তদন্ত করার নির্দেশ দিতে পারে। ওই যে পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস, এটা তো আমরা জানি। নালিশি মামলায় তাহলে তদন্ত অনুসন্ধানের নির্দেশ দেয় কত ধারায়, 202 ধারায়। আচ্ছা, সঞ্চিতা, বলেন তো অনুসন্ধানের আদেশ দিতে পারে না কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? সঞ্চিতা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কিন্তু তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি অনুসন্ধান করতে পারে? বিশেষ ক্ষমতার দরকার নাই, উনি অনুসন্ধান করতে পারে, কিন্তু উনি অনুসন্ধানের আদেশ দিতে পারে না, কারণ উনার অধীনস্থ তো কেউ নাই, আছে? কি নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেট আবার টানছেন কেন? কোথায় বসেছেন? উনি পড়ছে লোকাল ইনকোয়ারি, বলতেছে স্থানীয় অনুসন্ধান না। হ্যাঁ হ্যাঁ, উনি বলতেছে ওই যে ওটা তো জেলা ম্যাজিস্ট্রেট লোকাল ইনকোয়ারির আদেশ দিবে 148 ধারায়, কিন্তু করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, ধন্যবাদ। মেইনলি হচ্ছে যে আপনি এই যে যে পদটা, এই পদটার নাম পরীক্ষা হয় হলো সহকারী জজ পরীক্ষা বা অ্যাসিস্ট্যান্ট জাজ। এখন এই সহকারী জজ যে হবে, সে যখন তাকে কোন সাইডে নিয়োগ দিবে, মানে সে কি সিভিল বিচার করবে নাকি ক্রিমিনাল বিচার করবে, এটা হলো সরকার নির্ধারণ করে দেয় ওই গেজেট হওয়ার পর, যারা যে জায়গা বদলি করে বা সংশ্লিষ্ট এলাকায় গেলে। তাহলে সহকারী জজ হলে সে হলো দেওয়ানি মামলা বিচার করবে। আর যদি সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে উনি যেহেতু একেবারেই আনকরা, মানে একেবারেই নতুন, তাহলে ওনার প্রাথমিকভাবে হলো তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারপরে পদোন্নতি হয়ে দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, এভাবে আর কি। তো এখন অনেকে মনে করে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বাট সে তো কর্মকর্তা তো প্রথম শ্রেণীর, মানে সরকারি কর্মকর্তা তো প্রথম শ্রেণীর কর্মকর্তা, কিন্তু ম্যাজিস্ট্রেট হচ্ছে তৃতীয় শ্রেণীর। আর তৃতীয় শ্রেণীর হলেও ওনারাও বিশেষ ক্ষমতা বলে ওনারাও সকল দায়িত্ব পালন করে। উদাহরণস্বরূপ যদি আমি বলি যে ধরেন আজকে একজন বিচারক নিয়োগ পাইছে, ধরেন এই যে গেজেট প্রকাশিত হয়েছে, তারা নিয়োগ দিছে, এসেই দেখা গেল গোপালগঞ্জের একটা আমলি আদালতের দায়িত্ব সে পালন করতেছে, নতুন ম্যাজিস্ট্রেট। তো সে তো তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কিন্তু তার বিশেষ ক্ষমতা দিয়েছে বলেই তো সে আমলি নিতে পারতেছে, নাহলে তো সে আমলি নিতে পারতো না। আচ্ছা, যাই হোক, তো তাহলে জেনে রাখা ভালো, প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার বলতেন কোনো মূল সাক্ষ্য না। এটা শুধুমাত্র কোনো বিষয়, আন্ডারলাইন করবেন, অনুসমর্থন, করবোরেশন করানোর জন্য ব্যবহার করা যেতে পারে। এটা আমরা অনেকেই বোকার মতো মুখস্থ করি যে মূল সাক্ষ্য না, অনুসমর্থনমূলক বা কোনো বিষয় সমর্থনের জন্য ব্যবহার করা যেতে পারে, বাট এই কথাটার অর্থ আসলে কি? শুনেন ভাই, দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, আমি যখন একটা মামলা দায়ের করব, তখন ওই মামলাটা, আমি তো একটা দেওয়ানি মামলা হলে আর্জি দেই, আর ফৌজদারি মামলা হলে নালিশ অথবা এজাহার করি নাকি, তখন ওই মামলাটা আমারই প্রমাণ করতে হবে সাক্ষ্য প্রমাণ দিয়ে। ধরেন আমি একটা মামলা করছি, এখন আমার মামলার সাক্ষী হচ্ছে এই নির্মল, ফেরদৌস, দিন মোহাম্মদ, নুর আলম, বুঝছেন? এখন মূল সাক্ষ্য কথাটার অর্থ কি? মূল সাক্ষ্য কথাটার অর্থ হলো যে শুধু আপনি এজাহার করছেন, শুধু এজাহারের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যাবে না, বুঝছেন? সাজা দিতে হলে কারো সাক্ষ্য লাগবে, কি বলেন? সাক্ষ্য, সাক্ষ্য নিয়ে, সাক্ষ্যের সাথে যদি এজাহার মিল থাকে তাহলে সাজা দেওয়া যাবে, বুঝছেন? কিন্তু কেউ কোনো সাক্ষ্য দেয় নাই বা সাক্ষ্য দিছে, ওই সাক্ষ্যের সাথে এজাহারের কোনো মিল নাই, শুধুমাত্র এজাহারের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যাবে। বুঝাইতে পারলাম কিনা? শুধুমাত্র এজাহারের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যাবে না, এটাই বলে মূল সাক্ষ্য, বুঝছেন? তাহলে যদি যে হলুদ কি মূল খাদ্য কিনা, হলুদ কি মূল খাদ্য কিনা, বলেন তো, শশা কি মূল খাদ্য কিনা? মূল খাদ্য মানে কি? মানে আপনার যখন খিদা লাগে, তখন কি আপনি শুধু হলুদ খেয়ে বা শুধু শুধু শশা খেয়ে কি খিদা নিবারণ করা যাবে? যাবে না। ওটা হলো কি, অনুসমর্থন, মানে অন্যান্য জিনিসের সাথে আমি ওই জিনিসটা খাইয়ে থাকি, বুঝতে পারছেন? ঠিক একই ভাবে
এজাহার কিন্তু বা প্রাথমিক তথ্য বিবরণী এটা কিন্তু মূল সাক্ষ্য না। বুঝছেন? মূল সাক্ষ্য তখনই বেশি ওই 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 মামলা তাদের যদি সাক্ষী দেওয়া হবে, হুম। তাদের যদি সাক্ষী নেয় তাহলে ওই সাক্ষীর উপর ভিত্তি করে ওই অভিযুক্তদের সাজা দেওয়া যাবে। হ্যাঁ, আর তাহলে বলতে পারেন যে সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তির উপরে যদি সাজা দিল তাহলে এজাহারের দাম কি? এজাহার কেন করে? এজাহারের দাম আছে। এজাহার হচ্ছে অনুসমর্থন। অনুসমর্থন মানে দেখাবে যে এরকম না, সাক্ষীরা যে কথা বলছে তার সাথে আমার এজাহারের মিল আছে। বুঝছেন? ফৌজদারি কার্যবিধিতে তদন্ত সংশ্লিষ্ট ধারা আছে 155(2), 156(1), 156(3), 157 আর কত বলেন, 202। আশা করি বুঝতে পারছেন। তদন্ত সংশ্লিষ্ট ধারা, জি। দেখি আপনাদের একটু জিজ্ঞাসা করি এগুলো আইডেন্টিফাই করতে পারেন কিনা। নির্মল, 155(2) কি আছে? একটা বন্ধন দিয়ে আছে আমার অযোগ্য মামলার তদন্ত। আর ধন্যবাদ। 156(1) কি আছে ফেরদৌস? আমলযোগ্য অপরাধের তদন্ত। আমলযোগ্য অপরাধ কেমনে ব্যাখ্যা দেন, কার কাছে করবে? কোর্টে? আচ্ছা, তো কোনো থানায় সেটা কি হবে, এফআইআর হবে আগে। আচ্ছা, 156(3) কি আছে দিন মোহাম্মদ সাহেব? নালিশ মামলা, তারপর নালিশি মামলা কি করবে? ম্যাজিস্ট্রেটে এটা এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিবে। নুর আলম খান 157। 57 আমলযোগ্য অপরাধ। হ্যাঁ, কি সন্দেহের ভিত্তিতে? 57 মানেই কত? সন্দেহের ভিত্তিতে। বিমল সাহেব 202। কোন অপরাধ, আমলযোগ্য না আমল অযোগ্য? শাকিল? আমলযোগ্য আমলযোগ্য উভয়, এটা তো নালিশি মামলা। নালিশি মামলা তো 200 ধারায় যেটা দায়ের করি এটা আমলযোগ্য হইতে পারে। বোঝা গেছে? আচ্ছা। তো অনেকে অনেকে আপনাদের পরামর্শ দিবে যে কোনো গাইড বই পড়বেন না, বেয়ার অ্যাক্ট পড়বেন। বেয়ার অ্যাক্ট মানে হলো মূল আইন। যে আপনার ফৌজদারি কার্যবিধি দেখবেন যে অনেক মোটা মোটা বই আছে, ওটা হলো বেয়ার অ্যাক্ট, কোর্টে উকিল সাহেবরা যেটা নিয়ে যায়। তো ওই আইন যদি আপনি পড়েন, প্রথমত আপনি যদি আগে থেকে ধারণা না থাকে, ওই বই পড়ে আপনি আগাগোড়া কিছু পাবেন না, মহাশূন্যে ভাসতে থাকবেন। বুঝতে পারছেন? আর এই যে আমি যে আপনাদের বই পড়াচ্ছি বা উনি যা লিখছে বা আমি বিভিন্ন সময় লিখে দিচ্ছি, এই কথাগুলো তো ওই জাহাঙ্গীর আলম সাহেবের বাপদাদার ইতিহাস না, বা আমারও বাপদাদার ইতিহাস না। এই কথাগুলো আসছে কোথা থেকে? আইন থেকেই তো আসছে। বরং আমরা যাতে এই কথাগুলো বোধগম্য হয়, আমাদের বোধগম্য হয়, আমরা যাতে সহজে বুঝতে পারি, এই জন্যই এখানে উপস্থাপন করা হয়েছে। জি। তো বিগত বছরের প্রশ্ন দেখেন যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারার বিধান অনুযায়ী পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন? অনুমতি ব্যতীত কততে? অনুমতি ব্যতীত হইলে 156। 2 নম্বরটা দেখেন, মহানগর এলাকার পুলিশ কর্মকর্তা গোল দিবেন আমল অযোগ্য। আমল অযোগ্য মামলা তদন্ত করতে পারবে না যদি সে অনুমতি না নেয়। কার? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুঝছেন? তারপরে দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এর কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন? 156। 156। তারপরে 4 নম্বর প্রশ্নটা দেখি, যে প্রাথমিক তথ্য বিবরণী দায়ের না করলেও সন্দেহের ভিত্তিতে পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করতে পারে। সন্দেহের ভিত্তিতে। সন্দেহ মানে কত? সন্দেহ মানে 157। এখানে স্টার দিয়ে লেখেন অবশ্যই ম্যাজিস্ট্রেটকে জানিয়ে করবে। অবশ্যই ম্যাজিস্ট্রেটকে জানিয়ে করবে, এটা একটু লিখে রাখেন, অবশ্যই ম্যাজিস্ট্রেটকে জানিয়ে করবে। শেখ ফারজানা লুফসানা এদের তো দেখি না, এরা জানে না, কালকে তো বললাম। কারো নাম্বার আছে? এই ফারজানা লুফসানার নাম্বার আছে কারো কাছে? আচ্ছা, নাম্বার থাক বা না থাক, ও জায়গায় লিঙ্ক দিলে তো গ্রুপে তো দেখার কথা। দেখেন, যাই হোক। তো তাহলে নির্মল 2 নম্বর প্রশ্নটা পড়েন জোরে, সেলফ প্র্যাকটিসের 2, জোরে পড়েন। ফৌজদারি কার্যবিধি 82 ধারার প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী পুলিশ আমল অযোগ্য মামলা বা অপরাধের নন ক্রিমিনাল কেস ফর অফেন্স তদন্ত শুরু করতে পারে। কত দাঁড়ায়?
155 2। তারপরে আমি 3 নাম্বার পড়ি, দেখেন 190 ধারায় অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন কোন ম্যাজিস্ট্রেট ড্যাশ ধারায় উক্ত অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারে। 156 3। আর এই জায়গায় মোটামুটি যা আছে সব পড়ে ফেলবেন, সবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে 9 নাম্বার প্রশ্নটা যদি পড়ি, যে ফৌজদারি কার্যবিধির 155 ধারায় পুলিশকে আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, উপর সবগুলো, কে বলেন? সবাই। উপরের সবাই। তারপরে 11 নম্বর প্রশ্নটা যদি দেখি, কোন জেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তা আমল অযোগ্য মামলা তদন্ত করতে পারবে না যদি সে অনুমতি না নেয় কার? প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের। বুঝতে পারছেন? আর 14 নম্বর প্রশ্নটা দেখেন, 157 ধারায় পুলিশ আমল অযোগ্য অপরাধের তদন্ত শুরু করতে পারে যদি আমলযোগ্য অপরাধ সংগঠনের কি থাকে? 57 ধারা মানেই কি? সন্দেহ। 57 ধারা মানেই সন্দেহ। আচ্ছা, আমি এখানে আপনাদের আর একটা পেজ দেবো, ওই পেজটা একটু বের করি। ওয়েট। তাহলে আমরা যে ধারাটা পড়বো এটা পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না, বাট আমাদের একটু জানা দরকার যে আসলে 157 ধারায় কি আছে। দেখেন, ধারা 156 পর্যন্ত আমরা জানি, 54 জানি, 55 জানি, 56 জানি। 157 ধারায় বলছে যে আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে পদ্ধতি, প্রসিডিউর হোয়ার কগনিজেবল অফেন্স সাসপেক্টেড। সাসপেক্ট শব্দের অর্থ কি? সন্দেহ। তাহলে প্রসিডিউর হোয়ার কগনিজেবল অফেন্স সাসপেক্টেড, কোন আমলযোগ্য অপরাধের খবর পেলে আন্ডারলাইন করেন, কোন আমলযোগ্য অপরাধের খবর পেলে থানার ভারপ্রাপ্ত অফিসার ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট পাঠাবেন। মানে উনি একটা আমলযোগ্য অপরাধের সংবাদ পাইছে, তাহলে থানার ভারপ্রাপ্ত অফিসার রিপোর্ট পাঠাবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। ঘটনা ও পরিস্থিতি তদন্ত করার জন্য অথবা অপরাধীকে গ্রেফতার করার জন্য নিজে ঘটনাস্থলে যাবেন। মানে ম্যাজিস্ট্রেটে জানাইয়া রিপোর্ট করে উনি ওই তদন্ত করার জন্য বা অপরাধীকে গ্রেফতার করার জন্য নিজে ঘটনাস্থলে যাবেন। নিজে না পারলে অন্য কাউকে, বানানটা ভুল আছে, অন্য কাউকে পাঠাবে। ক্ষেত্র বিশেষে তিনি তদন্তের জন্য ঘটনাস্থলে নাও যেতে পারেন। ধরেন গোপালগঞ্জে আমাদের এই জায়গায় একটা অপরাধ হলো, এখন আমরা থানায় জানালাম যে ওসি সাহেব এই জায়গায় একটা মারামারি হয়ে গেছে, একজন আরেকজনকে খুব গুরুতর ভাবে আহত করছে। এখন উনি এই খবর পাওয়ার সাথে সাথে, উনি তো সন্দেহ, উনার কাছে তো যাই কি এফআইআর দায়ের করেন, এখন এফআইআর করছে? করে নাই। উনি এখন এই বা অন্য কোনো মারফত যদি তথ্য পায়, তাহলে উনি সাথে সাথে রিপোর্ট প্রেরণ করবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। আর নিজে ঘটনাস্থলে আসবেন বা অন্য কাউকে পাঠাবেন। আর উনি যদি মনে করে যে না, এটা ঘটনাস্থলে যাওয়ার মতো এখন কিছু হয় না, তাহলে নাও যেতে পারে। এই কথাগুলোই বলছে কততে? 157 ধারায়। ধন্যবাদ। 158 ধারায় চলে আসি। ধারা 158। 157 ধারার রিপোর্ট কিভাবে দাখিল করতে হয়? রিপোর্ট আন্ডার 157 হাউস সাবমিটেড। 157 ধারার যে রিপোর্ট, রিজু সাহেব ঘুমাইছে নাকি? তাহলে 157 ধারার যে রিপোর্ট, এটা ম্যাজিস্ট্রেটের কাছে কিভাবে দাখিল করবে? এটা বলছে 158-তে। সরকার নির্দেশ দিলে 157 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরিত প্রত্যেকটি রিপোর্ট সরকার কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নিযুক্ত ঊর্ধ্বতন পুলিশ অফিসারের মারফত পেশ করতে হবে। মানে এই যে অপরাধ সংক্রান্ত যে মানে রিপোর্টটা যে 157 ধারায় প্রেরণ করলো, এটা সরকার যদি নির্দেশ দেয় তাহলে ম্যাজিস্ট্রেটের জানাবে কে? ঊর্ধ্বতন পুলিশ অফিসার মারফত, ঊর্ধ্বতন অফিসার মারফত আর কি। এরূপ ঊর্ধ্বতন পুলিশ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যে কোনো নির্দেশ দিতে পারেন, যেমন অধিকতর তদন্ত। এই যে যে আমি তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হলে প্রথমে এই রিপোর্ট পেশ করবে ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্টটা কিভাবে জানাবে? এটা বলছে সরকার নির্দেশ দিলে উচ্চতর পুলিশ কর্মকর্তা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মারফত পাঠাবে। আর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আবার ম্যাজিস্ট্রেটের রিপোর্ট তো দিবেই, দেওয়ার আগে উনি বলতে পারে যে তুমি এটা অধিকতর তদন্ত করো। এই নির্দেশটা কে দিচ্ছে? ঊর্ধ্বতন পুলিশ অফিসার, ঊর্ধ্বতন পুলিশ অফিসার। তাহলে বিষয়টা দাঁড়ালো কি দেখেন, সন্দেহের ভিত্তিতে তদন্ত করবে 157-তে, ম্যাজিস্ট্রেটের রিপোর্ট করবে। আর ম্যাজিস্ট্রেটের রিপোর্ট করবে, এটা কার মারফত করবে? এটা বলছে 158-তে, ঊর্ধ্বতন পুলিশ অফিসার মারফত। আর ঊর্ধ্বতন পুলিশ অফিসার নির্দেশ দিলে অধিকতর তদন্ত করতে পারে।
এখন চলে আসে 159। তদন্ত বা প্রাথমিক অনুসন্ধানের ক্ষমতা, পাওয়ার টু হোল্ড ইনভেস্টিগেশন আর প্রিলিমিনারি ইনকোয়ারি। আগের ধারায় যে রিপোর্টের কথা বলা হয়েছে সেই রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেট ঘটনার তদন্তের নির্দেশ দিতে পারেন বা অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে ইনকোয়ারির ভার দিতে পারেন। ওই যে ঊর্ধ্বতন কর্মকর্তার রিপোর্টটা জানাবে কারে? ম্যাজিস্ট্রেটকে। ম্যাজিস্ট্রেট পাওয়ার পরে উনি ওই বিষয়ে তদন্তের নির্দেশ দিতে পারে, অথবা কি করতে পারে, তার ঊর্ধ্বতন যে কোনো যে ম্যাজিস্ট্রেট আছে তারে ইনকোয়ারি বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলা 58, 59 নট ভিভিআই। যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো 157, সন্দেহের ভিত্তিতে তদন্ত করবে কত ধারায়? 157 ধারায় অবশ্যই ম্যাজিস্ট্রেট রিপোর্ট করবে, এটা বলছে 157। আর ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট নিয়ে যাবে ঊর্ধ্বতন পুলিশ অফিসার, এটা বলছে কত? 158। আর ম্যাজিস্ট্রেট রিপোর্ট পাওয়ার পর তদন্ত করার নির্দেশ দিবে অথবা অনুসন্ধান করার নির্দেশ দিবে, এটা বলছে 159। বুঝছেন? ধন্যবাদ। তো আজান দিছে, আমাদের একটু বিরতি। আপনারা দরকার হলে চা বিস্কুট খান, বিস্কুট নাই চা আছে বানাই খান। 5-7 মিনিট পরে আবার আমরা শুরু করি ইনশাল্লাহ। এখন যে অংশটুকু পড়বো এটা আপনাদের লিখিতর জন্য গুরুত্বপূর্ণ। এই অংশটুকু যদি ভালোভাবে পড়েন এটা আমাদের লিখিততেও আসার খুবই সম্ভাবনা আছে। সেটা হলো ধারা 160 থেকে 174 পর্যন্ত। তো প্রথমে আমরা যেটা দেখব, পুলিশ কর্তৃক সাক্ষী তলব, সাক্ষীর জবানবন্দি গ্রহণ এবং উহার ব্যবহার। প্রথমে আমরা চলে আসি 160 ধারা, তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষী তলব। তার আগে এখানে আপনারা একটা কথা লেখেন, তদন্তকারী কর্মকর্তা। একটু লেখেন, সবাই লেখেন, অনলাইন অফলাইন। তদন্তকারী কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা সমান দিয়ে লেখেন ইনভেস্টিগেটিং, INVESTIGATING অফিসার, OFFICER, ব্র্যাকেটে লেখেন আইও। কি লিখবেন বলেন? আইও। তার মানে যিনি তদন্ত কার্যক্রম পরিচালনা করেন তাকে বাংলায় বলে তদন্তকারী কর্মকর্তা। তাকে ইংরেজিতে কি বলে? ইনভেস্টিগেটিং অফিসার বা কি বলে? আইও। বুঝছেন? অনেক জায়গায় ইনভেস্টিগেশন অফিসার আছে, বাট ওই জিনিসটা ভুল। তো প্রথম যেটা জানবো, তদন্তকারী কর্মকর্তা, তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষী তলব। ফৌজদারি কার্যবিধির 160 ধারায় তদন্তকারী পুলিশ ঘটনার সাথে আন্ডারলাইন করে পরিচিত, পরিচিত যে কোনো ব্যক্তিকে বললেন লিখিতভাবে তলব করতে পারে। তলব, এটার অর্থ কি? ধরেন আমাদের এখানে একটা অপরাধ হয়েছে, এখন এই অপরাধে একটা মামলা হয়েছে, এফআইআর হয়েছে। এখন ওই এফআইআর একজন ওই ঘটনাটা একজন তদন্ত করবে। তদন্ত করার পরে এই জায়গায় যে ঘটনাটা ঘটছে, যে মারামারিটা হয়েছে, এই মারামারি সম্পর্কে যারা জানে তাদেরকে পুলিশ সমন দিবে বিবৃতি নেওয়ার জন্য, যে তারা কে কি জানে এটা পুলিশ রেকর্ড করবে। এই জন্য পুলিশ তারে সমন দিবে। সমন মানে হলো তারা জানানো লিখিতভাবে যে তুমি অমুক তারিখে গোপালগঞ্জ থানায় আসো, তুমি কি জানো এটা আমার বলে যাও। এই যে যে সমনটা দিচ্ছে বা তলব করতেছে, এটা কত ধারায়? 170, 160 ধারায়। 160 ধারায়। কিভাবে দিচ্ছে, মৌখিক না লিখিত? লিখিত। কাকে দিচ্ছে? আসামিকে? না, কাকে? ঘটনা সম্পর্কে যারা জানে। আচ্ছা, এই ধারায় দেখেন, এই ধারায় যে ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা হয়, আন্ডারলাইন করবেন, সে হাজির হতে বাধ্য। ধরেন আমাদের আহ নির্মলে সাক্ষী হিসেবে তলব করছে, সে হাজির হতে বাধ্য, নির্মল হাজির হতে বাধ্য। কিন্তু পুলিশ তাকে হাজির হতে বাধ্য করতে বল প্রয়োগ করতে পারবে না। সে হাজির হতে বাধ্য, কিন্তু তার মানে এই না পুলিশ তাকে টেনে এসে থানায় নিয়ে আসবে। বুঝছেন? যদি কোনো ব্যক্তি তদন্তকারী কর্মকর্তার নিকট হাজির হতে ব্যর্থ হয়, মানে সে সমন একসেপ্ট করছে বাট ধার্য তারিখে সে আসে নাই, তাহলে সে দণ্ডবিধির গোল দিবেন 174 ধারায় দণ্ডিত হতে পারে
যা 1 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে, বা জরিমানা সহ, বা 500 টাকা। তাহলে ব্যাপারটা দাঁড়াইলো কি? তদন্তকারী কর্মকর্তা ঘটনা সম্পর্কে জানে এরকম কোন ব্যক্তিরে সমন দিবে লিখিতভাবে, কত দাঁড়ায়? 160 দাঁড়ায়। সে কি হাজির হতে বাধ্য? বাধ্য। তবে তারে জোর করে আনা যাবে না। যদি সে হাজির না হয়, তাহলে দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে? বলেন তো, 170 ধারার মামলাটা কে করবে? ওই পুলিশ অফিসারই করবে। 195 ধারায় বলা আছে, উনি ছাড়া অন্য কেউ মামলা করলে আমলে নেওয়া হবে। বুঝছেন? গতকাল বললাম না, 195 ধারায় দণ্ডবিধির 172 থেকে 188, তাহলে 174 তার ভিতর পড়ে না? 161-তে আসে। তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষীর জবানবন্দি গ্রহণ। সাক্ষী শব্দটা বলতেন, সাক্ষীর। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 161 ধারা অনুসারে কার জবানবন্দি গ্রহণ করা হয়, আসামির না সাক্ষীর? সাক্ষীর। ফৌজদারি কার্যবিধির 161 ধারায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা মামলার ঘটনার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ের সাথে পরিচিত ব্যক্তির বল দিবেন মৌখিক জবানবন্দি গ্রহণ করতে পারে। 161 ধারায় যে জবানবন্দি নিবে, এটা রেকর্ড করবে কিভাবে? মৌখিক ভাবে। তার নিকট জিজ্ঞাসিত মামলা সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য থাকবে। আন্ডারলাইন করেন, তারে যে প্রশ্ন করবে, নির্মলে যে প্রশ্ন করবে, নির্মল সেই প্রশ্নের উত্তর দিতে কি বাধ্য। কিন্তু আন্ডারলাইন করেন, যে প্রশ্নের জবাব উত্তর সাক্ষীকে ফৌজদারি অভিযোগে দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যেতে পারে, সেই সকল প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য নয়। এটার অর্থ কি? নির্মল যে প্রশ্নের, নির্মল একটা প্রশ্ন করছে, এই প্রশ্নের যদি উত্তর দেয়, তাহলে দেখা গেল যে নির্মলই নিজে অপরাধী হিসেবে ফাঁসিয়ে যেতে পারে। আসামি কেন হয়ে গেলাম? তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে নির্মল বাধ্য না। বুঝছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 161-এ কার বিবৃতি রেকর্ড করা হয়, সাক্ষীর, বা আরো স্পেসিফিক বললে ঘটনা সম্পর্কে যে জানে, আচ্ছা, সে কিভাবে? মৌখিক ভাবে। সে কি সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য? বাধ্য। আমাদের আরিফ সাহেবের ভাষ্য মতে বাধ্য, উনি বাধ্য বলে না। আমিও হয়তো বা সামনে বাধ্যই বলা শুরু করব। বাধ্য। ঠিক আছে। তবে যে প্রশ্নের উত্তর দিলে তিনি নিজেই দোষী সাব্যস্ত হতে পারেন, সেটা বাধ্য। বুঝছেন? আচ্ছা। কিন্তু আন্ডারলাইন করেন, তদন্ত চলাকালে পুলিশ বা কোনো কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি কর্তৃক, আন্ডারলাইন করেন, সাক্ষীকে প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দিবে না। এটা 163, 3টে স্টার দেন। তদন্ত চলাকালে সাক্ষীরে কি কি দিবে না? প্রলোভন, যে তোমার এত টাকা দিবানি, তুমি বলো। হুমকি, এ বলবি কিনা বল। হুমকি দেওয়া যাবে না। প্রতিশ্রুতিও দেওয়া যাবে না যে বল তাইলে তোরে ছেড়ে দেবানি বা এই কাজ করবানি। তাইলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন পুলিশ বা কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তিকে প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না, কত দাঁড়ায়? 163। তাহলে আমরা 3টা ধারা কিন্তু শিখে ফেললাম, দেখেন। 60, 61, 63। সাক্ষীরে ঘটনা সম্পর্কে যে জানে, তারে তলব করতেছে 160। সে হাজির হতে বাধ্য, কিন্তু তারা জোরপূর্বক হাজির হতে বাধ্য করা যাবে না। সে হাজির হওয়ার পর তার জবানবন্দি রেকর্ড করবে 161। সে সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য, তবে যে প্রশ্নের উত্তর দিলে নিজেই ফেঁসে যেতে পারে, সেটা উত্তর দিতে বাধ্য না। আর তারে হুমকি ধামকি প্রলোভন প্রতিশ্রুতি দেওয়া যাবে না। এটা কত? 163। বুঝছেন? মাঝে বাদ থাকলো কত? 162। ধন্যবাদ। আচ্ছা। তাহলে এগুলো আপনার কিন্তু বিষয়টা এমন না যে আপনি একেবারেই বুঝতেছেন না, হুবহু মুখস্থ করতেছেন, আপনি মজা নিয়ে নিয়ে পড়বেন আর কি। দেখেন, তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষীর জবানবন্দি লিখিতভাবে রেকর্ড করা। 163, 161 3 ধারা অনুযায়ী পুলিশ সাক্ষীর জবানবন্দি বা বক্তব্য, আন্ডারলাইন করবে, লিখিত আকারে লিপিবদ্ধ করবে। মানে 161-এ উনি তো বলতেছে মুখ দিয়া, আর ওই কর্মকর্তা কি করতেছে? লিখতেছে। এবং সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা উক্ত বিবৃতিতে স্বাক্ষর করবে। যিনি আয়ো, তিনি ওই বিবৃতিতে কি করবে? সিগনেচার করবে। কিন্তু উক্ত লিখিত বক্তব্য বিবৃতি প্রদানকারী সাক্ষী স্বাক্ষর করবে না। এটা 161-এ স্বাক্ষর করবে শুধু আয়ো। 161-এ স্বাক্ষর করবে কে? আয়ো মানে পুলিশ। কিন্তু যে সাক্ষ্যটা দিল, সে কিন্তু স্বাক্ষর করবে না। এফআইআর এ স্বাক্ষর করবে কয়জন? নালিশি মামলার সারাংশে কয়জন? না, দুইজন, ম্যাজিস্ট্রেট আর নালিশকারী।
এজাহারে একজন, নালিশি মামলার নালিশে একজন। 162 এক ধারায় বলা হয়েছে যে তদন্তের সময় কোনো ব্যক্তি কোনো পুলিশ অফিসারের নিকট কোনো বিবৃতি দিলে তা যদি লিখিতভাবে লিপিবদ্ধকৃত হয়, আন্ডারলাইন করবেন, তাহলে বিবৃতি দাতা উহাতে স্বাক্ষর করবে না। বুঝছেন? বিবৃতি দাতা উহাতে স্বাক্ষর করবে না। তাহলে এখানে দুইটা জিনিস, যে 161-এ স্বাক্ষর করবে হলো তদন্তকারী কর্মকর্তা, আর বিবৃতি দাতা স্বাক্ষর করবে না। বুঝছেন? তাহলে সঞ্চিতা বলেন তো 161 ধারায় কে বিবৃতি দেয়? বলেন, আসামি কে বিবৃতি দেয়? বলেন, সাক্ষী, ঘটনা সম্পর্কে যা জানে সে। আর যদি তার নিজেরই আম, আসামি হওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে সেই বিষয়ে বিবৃতি দিবে না। এটা বলছে কত দ্বারা? 161। 161। বিদু সাহেব, ঘটনা সম্পর্কে যারা জানে তাদেরকে নোটিশ দিবে, লিখিত আকারে তলব করবে, কত দ্বারাই? ফেরদৌসকে জিজ্ঞেস করলে আবার ওটা পারবে না। দেখেন কত, 160। ইয়া, অনলাইনে পারুল, আপনি শুনতে পাচ্ছেন? পারুল, পারুল, মহুয়া, দিলরুবা, শেখ ফারজানা। পারুল শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। এই শেখ ফারজানা, আপনি জানতেন না আজকে ক্লাস আছে? না স্যার, কি বলেন? এমনি আমি যখন আপনি লিংক দিছেন আমি দেখছি স্যার, একটু ব্যস্ত ছিলাম। কালকেও ক্লাস আছে, কালকে করতে সমস্যা আছে আপনাদের? না কালকেও স্যার। যাই। বুঝছেন? সময় আছে, কাজে লাগাই। আর আপনি ভালো কেন স্যার? এই পারুল, আপনি বলেন যে 163 ধারায় কি আছে, ফৌজদারি কার্যবিধির 163 ধারায় কি আছে পারুল? না, পারুল বলে না। 163 ধারায় দিন মোহাম্মদ সাহেব কি আছে? আছে। কোন মানে ব্যক্তিকে প্রতিশ্রুতি, হুমকি বা আপনার ওই প্রলোভন দেখাবেন না তদন্তকারী কর্মকর্তা। আচ্ছা, আমরা 162-তে চলে আসি। 162, আপনার কথা শুনি না, নেটের সমস্যা পারুল। ধারা 162 দেখেন, পুলিশ কর্তৃক লিখিতভাবে লিপিবদ্ধকৃত বক্তব্যের ব্যবহার। এই যে যে পুলিশ ঘটনা সম্পর্কে জ্ঞাত যে ব্যক্তির জবানবন্দি উনি 161-এ রেকর্ড করলেন, এই 161টা কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না, এই সম্পর্কে বলেছে 162 ধারায়। কত ধারায় বলেন? তাহলে কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না এই সম্পর্কে বলেছে 162 ধারায়। 161-3 ধারায় পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিত লিখিত লিপিবদ্ধ লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে উক্ত বক্তব্য কখন ব্যবহার করা যাবে এবং কখন ব্যবহার করা যাবে না তা 162 ধারায় বলা হয়েছে। দেখেন, 161 ধারায় যে সাক্ষীর বিবৃতি লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়েছে, উক্ত সাক্ষীকে প্রসিকিউশন, আন্ডারলাইন করবেন, অনুসন্ধান বা বিচারের সময় তলব করলে, মানে ওই সাক্ষীরে যদি রাষ্ট্রপক্ষ অনুসন্ধান বা বিচারের সময় তলব করে, বল দিবেন অভিযুক্ত ব্যক্তির অনুরোধ ক্রমে আদালত এমন লিখিত বিবৃতি উল্লেখ করতে পারে এবং অভিযুক্তকে উক্ত লিখিত বিবৃতির একটি কপি সংগ্রহের নির্দেশ দিতে পারে। মানে হলো 161-এর যে বিবৃতিটা রেকর্ড করছে এটা আছে কার কাছে? পুলিশের কাছে। তাহলে আসামি যদি আদালতে আবেদন করে যে ওর ওনার 161-এর যে কপিটা আছে আমি দেখতে চাই, আমারে দেওয়ার অনুমতি দেওয়া হোক, তাহলে আসামি 161-এর কপি দেখতে পারে যদি আদালত কি দেয়, অনুমতি দেয়। এবং এই কথাটাই বলা হয়েছে মানে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 162 ধারায়। তারপরে দেখেন, এমন বিবৃতির কোনো অংশ যথাযথভাবে প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পদ্ধতিতে বা জেরার মাধ্যমে উক্ত সাক্ষীর বিরোধিতা করতে পারে। এটার অর্থটা কি আমি আগে একটু বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন।
ধরেন আমাদের এখানে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এখন এই হত্যাকাণ্ডের একজন সাক্ষী হচ্ছে আমাদের নির্মল। 161-এ তিনি পুলিশের কাছে বলছে যে যিনি ছুরিকাঘাত করেছেন তার গায়ে লাল রঙের টি শার্ট ছিল। 161-এ বলছে যিনি হত্যা করছে তার গায়ে কি রঙের টি শার্ট ছিল? লাল। বুঝছেন? এই মামলাটা যখন চার্জ গঠন করে বিচার শুরু হবে, তখন নির্মলকে আবার ওই আদালতে কাঠগড়ায় দাঁড়াইয়া সাক্ষ্য প্রদান করতে হবে। বুঝছেন কিনা? মানে 161 তো বললেন আপনি পুলিশের কাছে, মামলায় যখন বিচার শুরু হয়ে যাবে তখন আবার এটা বলতে হবে কার কাছে? বিচারকের কাছে। এখন উনি বিচারকের ক্ষেত্রে বলল, বলার পরে প্রতিপক্ষের আসামি পক্ষের আইনজীবী উনারে জেরা করবে। জেরার সময় নির্মল মুখ ফসকে বলে ফেলেছে যে এই যে হত্যা করছে তার টি শার্টের কালার ছিল হলো হলুদ। 161 বলছে কি? লাল। আর জেরার সময় বলে ফেলছে কত? বলে ফেলছে কি? হলুদ। তো তখন জেরাকারী আইনজীবী ওনারে সাক্ষ্য আইনের 145 ধারায় ওনার দৃষ্টি আকর্ষণ করবে, বলবে যে এই যে নির্মল, এই যে দেখেন আমার আপনার 161, আপনি 161-এ বলছেন লাল জামা, আর এখন বলতেছেন কি? হলুদ জামা। তাহলে আপনার বক্তব্য পরস্পর বিরোধী, পরস্পর বিরোধী, তাই আপনি বিশ্বাসের অযোগ্য। বুঝতে পারছেন? তাহলে 161-এর যে বিবৃতি, এটা আসামি পক্ষ জেরার সময় ব্যবহার করতে পারে পরস্পর বিরোধিতা প্রমাণের জন্য। এটাই বলেছে সাক্ষ্য আইনের 145 ধারায়। বুঝছেন কিনা? এই যে দেখেন 161 ধারার সাক্ষী যে বক্তব্য দিয়েছে, উক্ত সাক্ষী বিচারে আদালতে যে সাক্ষ্য দিচ্ছে, ওই যে 161-তে বলছে লাল জামা, আর বিচারে যে সাক্ষ্য দিচ্ছে বিচারে বলছে কি? হলুদ জামা। তা যদি 161 ধারায় প্রদত্ত সাক্ষ্য হতে ভিন্ন হয় বা পরস্পর বিরোধী বা কন্ট্রাডিক্টরি হয়, তাহলে অভিযুক্ত পক্ষের আইনজীবী উক্ত সাক্ষীকে 161 ধারায় প্রদত্ত পূর্ববর্তী বক্তব্যের যে অংশটি পরস্পর বিরোধী সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করতে পারে যে নির্মল, আগে তো বললা লাল জামা আর এখন বললা হলুদ জামা, তাহলে বিশ্বাস করবো কোনটা? তাহলে তুমি হয় তখন মিথ্যা বলছো, নাহলে এখন মিথ্যা বলতেছো। তাহলে সাক্ষ্য আইনের 145 ধারায় 161-এর বিবৃতি ব্যবহার করা যাবে সাক্ষীর পূর্ববর্তী বক্তব্যের কি কিসের জন্য? জেরার জন্য। জেরার ক্ষেত্রে পূর্ববর্তী বক্তব্যের পরস্পর বিরোধিতা প্রমাণের জন্য। তারপরে দেখেন অভিযুক্ত ব্যক্তি বিবৃতির কোনো অংশ 145 ধারায় জেরা ব্যবহার করলে আসামি পক্ষের আইনজীবী তো ব্যবহার করে ফেল, যে 145 ধারায় 161-এর বিবৃতি ব্যবহার করে ফেলছে। জেরায় সাক্ষী কর্তৃক প্রদত্ত কোনো বিষয়ে ব্যাখ্যা করার উদ্দেশ্যে প্রসিকিউশন সাক্ষীর পুনঃজবানবন্দি গ্রহণ করতে পারে। এখন বাদী পক্ষের আইনজীবী এই 161-এ তো যেটা ফাঁস মন্তব্য করে ফেলছে, এখন বাদী পক্ষের আইনজীবী ওই আসামির মানে ওই সাক্ষীর আবার বলবে যে ওনার তিনি যে বক্তব্যটা জেরায় দিয়েছে আমি এটা একটু ওনার পুনঃজবানবন্দি নিতে চাই, পুনঃজবানবন্দি নিতে চাই। তখন পুনঃজবানবন্দির সময় দেখা গেলো বললো যে ইওর অনার, সে বলতে চায় যে তার আগে ছিল ওই লাল জামা, আর লাল জামার নিচেই পরা ছিল কি? হলুদ জামা। এইটাই সে ব্যাখ্যা, মানে এই ব্যাখ্যাটা দিচ্ছে কখন? পুনঃজবানবন্দির সময়। বুঝতে পারছেন? তাহলে জেরায় যে কথাটা বললো সেই কথাটা আরো স্পষ্ট করার জন্য বাদী পক্ষের আইনজীবী 161 ব্যবহার করতে পারে পুনঃজবানবন্দির সময়। তাহলে 161 আসামি পক্ষের আইনজীবী ব্যবহার করে কখন? জেরার সময় 145 ধারায়। আর বাদী পক্ষের আইনজীবী ব্যবহার করে পুনঃজবানবন্দিতে, এটা হলো সাক্ষ্য আইনের 157 ধারায়। এই পুনঃজবানবন্দি যেখানে লেখা আছে এখানে একটু লিখে রাখেন, সাক্ষ্য আইনের 157 ধারায়, সাক্ষ্য আইনের 157 ধারায়। এটা এই জায়গা একটু মিলতেছে না নাকি বিমল সাহেব? মেলার দরকার নাই, লেখা আছে, যা লেখা আছে যা দেখাইছেন ওইটুক লিখলেই হবে। সাক্ষ্য আইনের 157 ধারায়, বরং আপনাদের বইতেই ভালো লেখা আছে, এটা আপডেট করার প্রয়োজন নাই। তাই? আচ্ছা, যে জায়গায় শুনতেছিলেন বললাম যে 161 আসামি পক্ষের আইনজীবী ব্যবহার করছে 145 ধারায় ওই পুরো পরস্পর বিরোধিতা প্রমাণের জন্য, আর 161 বাদী পক্ষের আইনজীবী ব্যবহার করতেছে 157 ধারায়, কখন? পুনঃজবানবন্দির সময়। বুঝছেন? একটা মামলায় একটু জানা দরকার, প্রথমে যখন সাক্ষী উপস্থিত হয়, আপনি তো কোর্টে যান, সাক্ষী উপস্থিত হয় প্রথমে হলো জবানবন্দি, এক্সামিনেশন ইন চিফ।
যে পক্ষ সাক্ষী হাজির করছে সেই পক্ষ যদি তার সাক্ষীরে প্রশ্ন করে, এটার বলে এক্সামিনেশন ইন চিফ বা জবানবন্দি। যখন প্রতিপক্ষের আইনজীবী এসে তার প্রশ্ন করে, এটার বলে জেরা। এটার বলে জেরা বা ক্রস এক্সামিনেশন। তো জেরাই তো সে হলুদ জামা বলে ফেলছে। এখন সাক্ষী আহ্বানকারী পক্ষ তো একবার তার জবানবন্দি নিছে, তো জেরায় যেটা বলছে সেটারে আবার একটু ব্যাখ্যা দেওয়ার জন্য তিনি আবেদন করতে পারে যে ওনার আমি আমার সাক্ষীর পুনঃ জবানবন্দি বা রি এক্সামিনেশন করতে চাই। বুঝছেন? তাহলে এই রি এক্সামিনেশনের সময় 161 এর বিবৃতি বাদী পক্ষ ব্যবহার করতেছে সাক্ষ্য আইনের কত ধারায়? 157 ধারায়। কি নির্মল, বুঝেন নাই? সুতরাং এটা পরিষ্কার যে তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতি গোল দিবেন রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন তার নিজের সাক্ষীর বিবৃতি সমর্থন বা বৈপরীত্য করতে ব্যবহার করতে পারে না। তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতি সাক্ষ্য আইনের 145 ধারা উল্লিখিত পদ্ধতিতে বা জেরার মাধ্যমে শুধুমাত্র ডিফেন্স পক্ষ প্রসিকিউশন পক্ষের সাক্ষীর বিরোধিতা করতে ব্যবহার করতে পারে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি সাক্ষীকে জেরা করলে শুধুমাত্র জেরায় প্রদত্ত বিবৃতি ব্যাখ্যা করার উদ্দেশ্যে রাষ্ট্রপক্ষ উক্ত সাক্ষীর পুনঃজবানবন্দি গ্রহণ করতে পারে। অপ্রাসঙ্গিক কথায় না পড়লে সমস্যা নাই। ইলাস্ট্রেশন 1টা দেখেন, উদাহরণ। আপনাদের না থাকলে সমস্যা নাই বিমল সাহেব, যা আছে ওটাই এনাফ। এটা একটু পড়ি। অতিরিক্ত দায়রা জজ বিচারের সময় এবং 161 ধারায় পিডব্লিউএস 2 থেকে 4 কর্তৃক পুলিশের নিকট প্রদত্ত বিবৃতির ভিত্তিতে অভিযুক্ত আপিলকারীকে 302-34 ধারায় দণ্ডিত করেছিল। অতিরিক্ত দায়রা জজ ওই পিডাব্লিউ 2 থেকে 4, মানে প্রসিকিউশন উইটনেস 2, 3, 4, এই তিনজন এরা 161-এ যা বলছে এবং বিচারের সময় বলছে এটার উপর ভিত্তি করে 302 এবং 34 ধারায় তারা দণ্ডিত করেছিল। 302 হলো হত্যা, আর 34 হলো পূর্ব পরিকল্পনা করে হত্যা করছে 1, 2 বা ততোধিক ব্যক্তি। 161 ধারায় প্রদত্ত বিবৃতি সত্য মনে হয় দায়রা জজ উক্ত বিবৃতির ভিত্তিতে অভিযুক্ত আপিলকারীকে দণ্ডিত করে। 161-এ যে বিবৃতি দিছে মনে হয়েছে এটা সত্য, এই কারণে আপিলকারীকে কি দিছে? দণ্ডিত করছে। আপিলে হাইকোর্ট বিভাগ মত প্রকাশ করে যে 161 ধারার বিবৃতি কখনো প্রকৃত সাক্ষ্য না। আপিলে হাইকোর্ট বিভাগ বলছে যে 161 ধারার বিবৃতি কোনো প্রকৃত সাক্ষ্য না, এবং বিচারের সংবাদদাতার বিবৃতি অন্য কোনো সাক্ষীর সাক্ষ্য দ্বারা সমর্থিত না হয় উক্ত দণ্ড বাতিল করে দেয়। কাহিনী হচ্ছে যে দায়রা জজ তিনি কাউরে দণ্ড দিছে শুধু 161-এর উপর ভিত্তি করে, মানে পুলিশের কাছে যে সাক্ষ্য দিছে সেটার উপরে ভিত্তি করে। তখন আপিলে হাইকোর্ট বিভাগ বলছে, আসামি তো আপিল করবে কোথায়? হাইকোর্ট। আপিলে হাইকোর্ট বিভাগ বলছে যে ভাই 161 এফআইআর যেরকম মূল সাক্ষ্য না, 161 ও মূল সাক্ষ্য না। সো আপিল আদালত বলছে 161-এ যা বলছে শুধুমাত্র এটার উপর ভিত্তি করে কাউরে দণ্ড দেওয়া যায় না। এই কারণে আপিল আদালত নিম্ন আদালতের দণ্ড কি করে দিছে? বাতিল করে দিছে। বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন, দরকার নাই বিমল সাহেব, যদিও 161 ধারায় পুলিশ মামলার তদন্তের সময় সাক্ষীর যে জবানবন্দি লিখিতভাবে লিপিবদ্ধ করে তার তদন্তাধীন কোনো অপরাধ সম্পর্কে আন্ডারলাইন করে অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। এটা আছে আপনাদের বইতে, অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। আপনাদের বইতে যতটুকু আছে ওইটুকুই পারফেক্ট। এই জায়গায় শুধু শুধু টাইনে হিস্ট্রি বড় করছে, বুঝতে পারছেন? পাশের জন্য অর্থে বেশি পড়ার দরকার নাই, মানে পুরাতনদের কথা বলতেছি। আচ্ছা, তাহলে 161-এর বিবৃতি অনুসন্ধানেও ব্যবহার করা যাবে না, বিচারেও ব্যবহার করা যাবে না। এখন আমার কথা হলো, যদি এটা অনুসন্ধানে বা বিচারে ব্যবহার করা নাই যায়, তাই ঘোড়ার মাথা মানে এই এটা রেকর্ড করে কাজ কি? মনে প্রশ্ন আসে না যে 161 অনুসন্ধানেও ব্যবহার করা যাবে না, আবার বিচারেও ব্যবহার করা যাবে না, তাহলে এটা রেকর্ড করে আসলে লাভ কি? আচ্ছা, লাভ অলরেডি আমরা একটু পাইছি, ওই যে পূর্ববর্তী বিবৃতির পরস্পর বিরোধিতা করার জন্য। তবে নিম্নলিখিত ক্ষেত্রে এমন বিবৃতি আন্ডারলাইন করবেন অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে। আন্ডারলাইন করবেন যদি সেটা মৃত্যুকালীন ঘোষণা হয় সাক্ষ্য আইনের 32-1 দ্বারা। মৃত্যুকালীন ঘোষণা হইলে অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে। তার আগে আমি একটু বলে রাখি, আপনারা যারা অনলাইনে আছেন আপনাদের বলে রাখি, আগামীকাল বিকাল 4টায় ক্লাস আছে। আপনার জন্য কারো ফোন করে ডেকে আনতে না হয় আগে থেকে বলে দিলাম। তাহলে বলছে যে সাধারণত 161 ধারার বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না, তবে অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে যদি সেটা কি হয়? মৃত্যুকালীন ঘোষণা। হোয়াট ইজ মৃত্যুকালীন ঘোষণা? মৃত্যুকালীন ঘোষণা হলো একজন ব্যক্তি মারা যাওয়ার আগে ধরেন পুলিশের কাছে বলে গেছে যে আমারে অমুক এমন এমন ভাবে মারছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি।
এবং এই কথা বলার পর সে ঠিকই মারা গেছে। তাহলে এই 161 আবার বিচারে বা অনুসন্ধানে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। বুঝতে পারছেন? তাহলে 161 অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না, বাট যাবে কখন? যদি সেটা মৃত্যুকালীন ঘোষণা হয়। বুঝছেন? অথবা দেখেন, উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে পুলিশ কোনো বিষয় উদ্ঘাটন করলে, উদ্ঘাটনের নিচে লেখেন আলামত উদ্ধার করলে। আচ্ছা, এটা আছে শুনছি, তাইটুক আছে। উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে পুলিশ কোনো বিষয় উদ্ঘাটন করলে, মানে আলামত উদ্ধার করলে, এটা আছে সাক্ষ্য আইনের 27 ধারা। সাক্ষ্য আইনের 27 ধারা লিখছেন? তাহলে এই বিষয়টা আসলে কি, এটা আমি একটু, আচ্ছা, এই বিষয়টার ব্যাখ্যা আসলে কি? মানে আপনি তো একটা জানলাম যে 161 যদি মৃত্যুকালীন ঘোষণা হয় তাহলে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। আর একটা বিষয় জানলাম, 161 যদি 161 এর উপর ভিত্তি করে যদি কোনো আলামত উদ্ঘাটন করে, কি উদ্ঘাটন করে? আলামত উদ্ঘাটন করলে তাহলে সেই ক্ষেত্রেও এটা ব্যবহার করা যাবে। আলামত মানে হলো একজন আসামি, মানে আসামি তো না, ধরেন সাক্ষী বলতেছে যে আমি দেখছি অমুক অমুককে হত্যা করছে, এইটুক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না, বা বিচার অনুসন্ধানে ব্যবহার করা যাবে না। এইটুক শুধু বৈপরীত্য ব্যবহার করার জন্য ব্যবহার করা যাবে 145-এ। কিন্তু উনি যদি বলে অমুক অমুককে হত্যা করতে, হত্যা করার পরে আমি দেখছি এই ছুরিটা অমুক জায়গায় পুঁতে রাখছে, অমুক জায়গায় পুঁতে রাখছে, এবং তার তথ্য মতে পুলিশ ঠিকই অমুক জায়গায় থেকে ছুরিটা উদ্ধার করছে, এই যতটুকু ছুরি উদ্ধার করছে এইটুকু সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। বুঝছেন? তাহলে 161 অনুসন্ধানে বা বিচারে ব্যবহার করা যাবে না, বাট অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে কয়টা ক্ষেত্রে? দুইটা। একটা হলো সাক্ষ্য আইনের কত, 32-এর 1, এটা হলো কি মৃত্যুকালীন ঘোষণা। আর আর একটা হলো সাক্ষ্য আইনের 27 ধারা অনুসারে যদি কি উদ্ধার হয়, কোন আলামত উদ্ধার হয়, এই দুই জিনিস, এই দুইটুকু এটা অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে। আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে আর একটা উদাহরণ আছে, ইলাস্ট্রেশন 2, আপনাদের পুরাতন বইতে নাই, প্রয়োজনও নাই, জাস্ট যেটুকু পড়ি এটুকু একটু দেখেন। যে ফৌজদারি কার্যবিধির 161 ধারায় ভুক্তভোগী এ পুলিশের নিকট জবানবন্দি দিয়েছিল যে অভিযুক্ত বি এবং তার অন্যান্য সহযোগীরা তাকে তা দিয়ে কুপিয়ে জখম করছে। মানে এ বলতেছে যে অভিযুক্ত বি, আসামি বি এবং তার অন্যান্য সহযোগীরা তারা দা দিয়ে কুপিয়ে জখম করছে। জবানবন্দির 12 দিন পর অভিযুক্ত এ মৃত্যুবরণ করে। যদিও 161 ধারায় পুলিশ কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি বিচারে সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে 162 ধারায় বারিত করেছে, তথাপি সেই বিধিনিষেধ মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কেন হবে না বলে? কারণ বলা আছে 162 ধারায় যে সাক্ষ্য মানে বিচার এবং অনুসন্ধানে ব্যবহার করা যাবে যদি সেটা কি হয়, মৃত্যুকালীন ঘোষণা হয়। তাহলে এ যদি মারা না যেত তাহলে কিন্তু আবার এটা ব্যবহার করা যেত না। বিবৃত বিবৃতি লিপিবদ্ধ করার সময় মৃত্যুর কোনো আশঙ্কা ছিল না, বা 12 দিন বিলম্বে মৃত্যু হয়েছে, বা 161 ধারায় পুলিশ এমন বিবৃতি লিপিবদ্ধ করেছে, এই কারণে 161 ধারায় লিপিবদ্ধকৃত বিবৃতি মৃত্যুকালীন ঘোষণা মর্মে গ্রহণ করতে 162 ধারায় কোনো বাধা নাই। তাহলে আমার মূল যে কথা দাঁড়ালো সেটা হলো যে 161 ধারার বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে, যাবে না। উত্তর হলো, প্রথম উত্তর হলো যাবে না। তারপরের উত্তর হলো যাবে কখন? মৃত্যুকালীন ঘোষণার সময়। আর একটা হলো কি আলামত উত্তর থেকে। বুঝছেন? আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারার অধীনে পুলিশ সাক্ষীকে পরীক্ষা করে? সাক্ষীর পরীক্ষা করে বা সাক্ষীর জবানবন্দি নাই কত ধারায়? 161। নির্মল, 161 ধারায় পুলিশ কারে কারে পরীক্ষা করতে পারে? সাক্ষীকে। আসামি পারে না? না, শিওর? আসলে পারবে না, শুধু সাক্ষী দিয়েই করবে। শুধু সাক্ষীরাই পরীক্ষা করতে পারে। ধন্যবাদ। তারপরে দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর সেকশন 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করতে পারেন কে? অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা, ইনভেস্টিগেটিং অফিসার, নাকি? 3 নাম্বার দেখেন,
যে ক্রিমিনাল প্রসিডিউর কোডের 161 ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে স্বাক্ষর করবে কে? শুধুমাত্র তদন্তকারী কর্মকর্তা। কর্মকর্তা। বিদুর সাহেব, কিছু কিছু বিধান বলেন দি যে জায়গায় দুইজনই স্বাক্ষর করে, এমন দুই একটা জিনিসের নাম বলেন যে জায়গায় দুইজন করে, একজন স্বাক্ষর করে না। একটু আগে বলছি, এই মনে করে পারেন কিনা? আপনারে বলছি কিছু কিছু জিনিস আছে যে জায়গায় দুইজনই স্বাক্ষর করে। যে আবেদনটা করছে সেও করছে, যার কাছে করছে সেও করছে। এই বিধানগুলো কি কি? কোনটা কোনটা গ্রহণ করলে বলে? শেয়ার মামলা যখন জবানবন্দি নিয়ে সারা অংশ দুইজন করে, আর বিমল সাহেব আর একটা বলেন এফআইআর এ কজন করে? দুইজন। ঠিক আছে, ধন্যবাদ। তো সেলফ প্র্যাকটিস যদি আমরা দেখি যে ফৌজদারি কার্যবিধির 160 ধারায় পুলিশ কোনো সাক্ষীকে সাক্ষী হিসেবে তলব করলে যদি উক্ত ব্যক্তি হাজির হতে ব্যর্থ হয় তাহলে দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হতে পারে? কত ধারায়? 174। তারপরে দেখেন, তদন্তকারী পুলিশ কর্মকর্তা কোনো সাক্ষীকে পরীক্ষা করতে পারে বা জবানবন্দি নিতে পারে, মৌখিকভাবে জবানবন্দি গ্রহণ করবে, তবে পুলিশ চাইলে লিখিত আকারে লিপিবদ্ধ করতে পারে। 5 নাম্বারটা ইম্পর্টেন্ট, দেখেন যে মামলার ঘটনা এবং প্রেক্ষাপট সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তিকে তদন্ত কর্মকর্তা তদন্তের সময় কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে সে বাধ্য হবে না ড্যাশের প্রশ্নের উত্তর দিতে। কোন প্রশ্ন? যে প্রশ্নের জবাব তাকে ফৌজদারি দণ্ডে দণ্ডিত করতে পারে বা যে প্রশ্নের জবাব তাকে বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যেতে পারে। তারপরে 6 নাম্বারটা যদি দেখেন, নিম্নলিখিত কোন ব্যক্তির আবেদনের প্রেক্ষাপটে আদালত পুলিশ কর্তৃক সাক্ষী লিপিবদ্ধকৃত জবানবন্দির একটি কপি আসামিকে দিতে পারে? কোনটা? আসামির। 161 ধারায় পুলিশ সাক্ষীদের যে জবানবন্দি লিখিতভাবে লিপিবদ্ধ করে তা ব্যবহার করা যাবে না উক্ত তদন্তাধীন অপরাধের কখন? অনুসন্ধানে বা বিচারে। অনুসন্ধানে বা বিচারে। তারপরে দেখেন 8 নাম্বার, পুলিশের নিকট প্রদত্ত কোনো বিবৃতি লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে তা সাক্ষীর কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে? ব্যবহার করা যেতে পারে কখন? জেরায় বা পুনর্জবানবন্দিতে। জেরার সময় ব্যবহার করে, এটা হলো 145 অফ দ্য সেকশন দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, মানে সাক্ষ্য আইনের 145 ধারায় জেরার সময়। আর পুনর্জবানবন্দির সময় ব্যবহার করতে পারে সাক্ষ্য আইনের 157 ধারায়। তারপরে 11 নম্বর প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির 162 ধারায় উল্লেখিত বিধিনিষেধ প্রযোজ্য হবে না। ফৌজদারি কার্যবিধির 162 ধারায় উল্লেখিত বিধিনিষেধ প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে বলেন? সাক্ষ্য আইনের 32-এর 1 আর একটা হলো কি 27 ধারার ক্ষেত্রে। 32-এর 1-এ আছে মৃত্যুকালীন ঘোষণা, আর 27 ধারায় আছে কি যদি এই অনুসারে আলামত থাকবে। বুঝছেন? এই পর্যন্ত আমরা যা পড়লাম, অনলাইনে অফলাইনে যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? অনলাইন অফলাইনে যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা দয়া করে জিজ্ঞাসা করেন। প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আজকে আপনাদের পড়া এতটুকুই, এবং আগামীকাল আপনাদের ক্লাস টেস্ট আছে। আগামীকাল পড়ে আসবেন। আগামীকাল ক্লাস টেস্টের বিষয়বস্তু আমি বলে দিই। ওই আপনি পড়বেন হচ্ছে আহ আহ, 149 থেকে 163, 149 থেকে 163, এবং এবং হলো 190 থেকে 205 ডি। 190 থেকে 205 ডি। আবার বলে দিই, 149 থেকে 163 আর 190 থেকে 205 ডি। এটা ভালোভাবে পড়ে আসবেন। এবং অনলাইনে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা পরীক্ষার খাতা দেন নাই বলে রেজাল্ট পাবলিশ করে নাই, কালকের পরীক্ষার রেজাল্ট আজকে পাবলিশ করে দিব। আর একটা হলো আগামীকাল পরীক্ষা আছে, আগে থেকে বলে বলে দিলাম এটা পড়ে আসবেন। আর আগামীকাল আমরা 164 দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আগামীকাল 4টায় পড়া আছে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। অনলাইনে যারা আছেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ।